Hello viewers, welcome to Mukherjee Vocabulary Center, and today's class is just out a short translation. So without wasting time, let's get started. আজকের বিষয় দেখুন, আমি না হয় পরে খাচ্ছি। তাহলে ছোট্ট বাংলা বাক্যটিকে প্রথমে আমি দেখুন তিনটি অংশে বিভক্ত করছি। একটা অংশ হলো আমি, দ্বিতীয় অংশ হলো না হয় এবং তৃতীয় অংশ হলো পরে খাচ্ছি। দেখুন এই তিনটি অংশে বাক্যটিকে আমি বিভক্ত করলাম। এরপর দেখুন আমি যদি লিখি দেখুন আমি যদি লিখি খাচ্ছি আর পরে খাচ্ছি, তাহলে এই দুটির মধ্যে কি পার্থক্য আছে? খাচ্ছি আর পরে খাচ্ছি এই দুটির মধ্যে পার্থক্য কি? দেখুন পার্থক্যটি আমি দেখাচ্ছি। যদি বলি খাচ্ছি তাহলে কিন্তু আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলি খাচ্ছি তাহলে করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমান কাল। আর যদি বলি পরে খাচ্ছি তাহলে এটাকে আমি কি বলবো? দেখুন পরে খাচ্ছি অর্থটাকে আমি ইংরেজিতে বলতে পারি সিম্পল ফিউচার অর নিয়ার ফিউচার, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ অথবা নিকট ভবিষ্যৎ। তাহলে এটা হলো খাচ্ছি এবং পরে খাচ্ছির মধ্যে ডিফারেন্স তথা পার্থক্য। এখন যেহেতু আমি নিয়ে এলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা সিম্পল ফিউচার অর নিয়ার ফিউচার, সুতরাং এগুলোর যে রুল তথা ফর্মুলা সূত্র সম্পর্কে জাস্ট একটু আমরা জেনে নেব এই রুলগুলো কেমনভাবে হচ্ছে। জাস্ট বিষয়টি দেখতে থাকুন। দেখুন আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি রুলে যাই তাহলে হবে দেখুন তাহলে রুল কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল, সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস মেইন ভার্ব আইএনজি প্লাস আদার্স। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তথা ঘটমান বর্তমান কালের সূত্র। এখন আপনাদের মনের মধ্যে জাস্ট একটা প্রশ্ন জাগতে পারে, যে এখানে দেখুন আমি করেছি ইজ এম আর, তাহলে আমরা এখানটাতে ইজ এম আর, এখানে আমরা সাধারণত এম কমা ইজ কমা আর এটা করে থাকি, সাবজেক্ট প্লাস এম কমা ইজ কমা আর। অথচ আমি কি করেছি সাবজেক্ট প্লাস ইজ কমা এম কমা আর। তাহলে কেন এটা আমি এমনভাবে লিখলাম কেন? এটা মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে। বাট একটা কথা বলে রাখি, অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইংলিশ গ্রামার, আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম ইজ আর করি তাহলেও যা হবে, আর তারপর যদি ইজ এম আর করি সেটাও একই হবে। অর্থাৎ এখানে এম ইজ আর করলেও যা হবে, ইজ এম আর করলেও তাই হবে। এর মধ্যে গ্রামেটিক্যালি এর মধ্যে কোনো নিয়ম বা পদ্ধতি নেই, দুটোর মধ্যে একটা বসালেই হবে। এরপর দেখুন আমি করছি সিম্পল ফিউচার। তাহলে সিম্পল ফিউচারে যদি আমরা সূত্রটা একটু দেখে নিই তাহলে কি হবে? দেখুন দেখুন তাহলে সূত্রটা কি আসবে? সিম্পল ফিউচার সাধারণ ভবিষ্যতে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস মেইন ভার্ব ভি ওয়ান প্লাস আদার্স। এটা হলো সিম্পল ফিউচার বা সাধারণ ভবিষ্যৎকালের সূত্র। এরপর যদি আমরা নিয়ার ফিউচার ধরি তাহলে কি হবে? দেখুন নিয়ার ফিউচার মানে হলো নিকট ভবিষ্যৎ।
দেখুন, যদি নিয়ার ফিউচার বা নিকট ভবিষ্যৎ ধরি তাহলে সূত্র হবে সাবজেক্ট প্লাস এম কমা ইজ কমা আর প্লাস গোয়িং প্লাস টু প্লাস ভার্বের V1 প্লাস আদার্স। এই তিনটে রুল আমরা করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল ফিউচার এবং নিয়ার ফিউচারের এই তিনটি সূত্র আমরা উপস্থাপন করতে পারি। এবং আমরা কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, আমাদেরকে যদি বাক্যটিকে সম্পূর্ণ করতে হয় তাহলে আমাদেরকে নিয়ার ফিউচার অথবা সিম্পল ফিউচার ব্যবহার করে বাক্যটিকে আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে আনসারটি কেমন হবে, যা সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, আমি দুটো বাক্য লিখেছি। এই দুটো বাক্য দেখুন, আমি প্রথমে লিখেছি আই এম ইটিং লেটার, অর্থাৎ আমি পরে খাচ্ছি। তাহলে আমি প্রথমেই বললাম যে পরে খাচ্ছি যেহেতু বলা হয়েছে, সুতরাং এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, এটা সম্পূর্ণ ভুল। সুতরাং এই বাক্যটা একদমই হচ্ছে না। আচ্ছা, এরপর দেখুন দ্বিতীয় যে বাক্যটা, প্রথমটা হলো না, প্রথমটা ভুল, এবং দ্বিতীয়টা লিখেছি আই এম গোয়িং টু ইট লেটার। তাহলে দেখুন, এটা আমি লিখেছি নিয়ার ফিউচার তথা নিকট ভবিষ্যৎকালে। তাহলে এই বাক্যটা কি গ্রহণযোগ্য হবে? এই বাক্যটা কি সঠিক হবে? দেখুন, এই বাক্যটাও সঠিক হবে না। তার কারণটা আমি আপনাদের সামনে বলছি। দেখুন, আমি বলেছি আমি না হয় পরে খাচ্ছি। তাহলে দেখুন, আই এম গোয়িং টু ইট লেটার এর অর্থ কি দাঁড়ায়? আমি পরে খাচ্ছি। কিন্তু সেখানে দেখুন, এই যে না হয়, এই অর্থটি কিন্তু এই বাক্যটির মধ্যে নেই। এই না হয় অর্থটি এই বাক্যটির মধ্যে নেই। কিন্তু আমি পরে খাচ্ছি এই অংশটাকে, আই এম গোয়িং টু ইট লেটার, এই অংশটাকে কিন্তু আই এম গোয়িং টু ইট লেটার আমি পরে খাচ্ছি এই অর্থ দ্বারা নির্দেশ করা যাবে। কিন্তু না হয় অর্থটা কিন্তু এখানে আসবে না। সুতরাং না হয় অর্থটা যেহেতু বাক্যটার মধ্যে আসছে না, সুতরাং এই বাক্যটাও ভুল, অর্থাৎ এই বাক্যটাও কিন্তু সঠিক নয়। তাহলে না হয় অর্থটাকে প্রকাশ করার জন্য কি করতে হবে? দেখুন, আমি যে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হবে সেই অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ক্ষেত্রে আরেকটা বলা যায়, দেখুন, এইভাবে কিন্তু আমরা বাক্যটির অ্যাপ্রোপ্রিয়েট আনসারকে তৈরি করতে পারি যে দেখুন, আমরা কিন্তু বাক্যটাকে এইভাবে লিখতে পারি, মে বি আই শ্যাল ইট লেটার, আমি না হয় পরে খাচ্ছি। এটা আমরা বলতে পারি মে বি আই শ্যাল ইট লেটার, অথবা বলতে পারি মে বি আই শ্যাল হ্যাভ লেটার, এটাও কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ এই দুটো বাক্যের মধ্যে আমরা কিন্তু দুটো বাক্যকে আমরা এইভাবে তৈরি করতে পারি যে মে বি আই শ্যাল ইট লেটার অথবা মে বি আই শ্যাল হ্যাভ লেটার। দেখুন, এখানে যে না হয় অর্থটা প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু মে বি, এই শব্দ দিয়ে এই মে বি অর্থকে আমরা ব্যবহার করে কিন্তু না হয় অর্থটাকে প্রকাশ করছি। আর বাদ বাকি কি হচ্ছে, আমি পরে খাচ্ছি, অর্থাৎ আই শ্যাল ইট লেটার, আই শ্যাল হ্যাভ লেটার, এটাও বলতে পারি। অথবা আমরা যদি নিয়ার ফিউচার বা নিকট ভবিষ্যতে করি তাহলে কিন্তু আমরা এইভাবে আমরা আনসারটা করতে পারি। দেখুন, আমরা এইভাবে করতে পারি, মেবি আই অ্যাম গোয়িং টু ইট লেটার। আমরা এটা করছি, এই দুটো করলাম কি দেখুন, এটা এই যে দুটো বাক্য সিম্পল ফিউচারে করেছি, এস ফুল স্টপ এফ সিম্পল ফিউচার, কিন্তু এটা কি করেছি
নিয়ার ফিউচার এন ফুল স্টপে মেবি আই এম গোয়িং টু ইট লেটার, না হয় আমি পরে খাচ্ছি, মেবি আই এম গোয়িং টু ইট লেটার। তাহলে এইভাবে কিন্তু বাক্যগুলোর তিনটে সঠিক আনসার মেবি আই শ্যাল ইট লেটার, অথবা মেবি আই শ্যাল হ্যাভ লেটার, অথবা মেবি আই এম গোয়িং টু ইট লেটার, এইভাবে কিন্তু আমি না হয় পরে খাচ্ছি বাক্যটির তিনটি অ্যাপ্রোপ্রিয়েট আনসার আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এবং এই তিনটি অ্যাপ্রোপ্রিয়েট আনসারের মধ্যে যে কোনো একটি আনসার করলে কিন্তু বাক্যটি যথাযথ এবং সঠিক হবে। সুতরাং ক্লাসটি আমি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।